প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিজ নিজ বাড়িতে আছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ রয়েছে, তাই সরকারি হরমা কলেজের পক্ষ থেকে অনলাইনের ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। যতদিন পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ থাকবে, ততদিন পর্যন্ত তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনলাইন ক্লাসে। ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার আজকের এই ক্লাসটি তৈরি করা। তাদের অনেক দাবি ছিল যেন তাদের ক্লাস নেওয়া হয়। তো আজকে যে ক্লাসটি নেওয়া হবে সেটি হচ্ছে বাংলাদেশের করবিধি, বেতন খাতে আয় নির্ণয়। আমরা আজকে একটি বেতন খাতের আয় নির্ণয়ের উপর একটি অঙ্ক করব। তো যেই হিসাবটির আমরা সমাধান করব। জনাব রনি বেসরকারি বীমা কোম্পানির একজন চাকরিজীবী। 30শে জুন 2016 তারিখে সমাপ্ত বছরে তার আয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। মাসিক মূল বেতন 40,000 টাকা, অর্থাৎ প্রতি মাসে সে 40,000 টাকা করে বেতন পায়। মহার্ঘ ভাতা মূল বেতনের 20%। মহার্ঘ ভাতা মূল বেতন যা হবে সেই বেতনের উপর আমরা 20% মহার্ঘ ভাতা ধরব। চিকিৎসা ভাতা 2,000 টাকা। চিকিৎসা ভাতার একটা শর্ত আছে, আমরা যখন সমাধান করব তখন সেগুলো নিয়ে আরও আলোচনা করব। আগে প্রশ্নটা দেখে যাই। উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান। আপ্যায়ন ভাতা মাসিক 2,000 টাকা, প্রকৃত খরচ 1,000 টাকা। বাড়ি ভাড়া মূল বেতনের 60%, যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা। এছাড়া উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ছিল নিম্নরূপ। পারিবারিক ব্যয় 1,75,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম পলিসি মূল্য 1,50,000 টাকা, 10,000 টাকা করে প্রিমিয়াম প্রদান করেন। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় 30,000 টাকা। ডিপোজিট পেনশন স্কিমে প্রতি মাসে 6,000 টাকা জমা দেন। গ্রুপ বিমায় মূল বেতনের 1% দান করেন। জনাব রনির মোট আয় এবং কর দায় নিরূপণ করো। আমাদের এই প্রশ্নে দুটো জিনিস বের করতে হবে। প্রথমটি হলো মোট আয়, অর্থাৎ মোট করযোগ্য আয় কত টাকা সেটা আমরা প্রথম নিরূপণ করব। তারপর হচ্ছে তার কর দায় কত টাকা সেটা আমরা বের করব। সবাই একটু প্রশ্নটা ভালোভাবে দেখবে, পড়বে, বুঝবে, তারপর অঙ্ক সমাধান করার জন্য চেষ্টা করব। করদাতা, আমরা উপরে করদাতার নাম লিখব। করদাতা জনাব রনি। কর বর্ষ, দুটি বিষয়, একটি হচ্ছে কর বর্ষ আর একটি হচ্ছে আয় বর্ষ। কর বর্ষ যেই বছর থাকবে তার আগের বছরটা হবে তার আয় বর্ষ। যেহেতু আমাদের কর বর্ষ ছিল 2016-17, তাই আয় বর্ষ হবে 2015-16। মোট আয় নির্ণয়, এই আয়টা হচ্ছে বেতন খাতের আয় নির্ণয়। বেতন খাতে আয় নির্ণয় ধারা 21, দুটা ঘর করতে হবে সাথে, সেটা হচ্ছে টাকা টাকা, এভাবে একটা ঘর কেটে তারপর অঙ্কটা তোমরা করবে। মূল বেতন প্রতি মাসে মূল বেতন পেয়ে থাকে 40,000 টাকা। তাহলে 40,000কে 12 দিয়ে গুণ করলে মোট টাকার পরিমাণ হবে 4,80,000 টাকা। মহার্ঘ ভাতা, আমরা বলেছিলাম মহার্ঘ ভাতা মূল বেতনের উপর 20% প্রশ্নে উল্লেখ ছিল। তো মূল বেতন 4,80,000 টাকা, এই 4,80,000 টাকার উপর 20% ধরলে, বের করলে, ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা বের করবে, সেটা হবে 96,000 টাকা। চিকিৎসা ভাতা বলা হয়েছিল প্রতি মাসে 2,000 টাকা করে, তাহলে 12 মাসে হচ্ছে 24,000 টাকা। চিকিৎসা ভাতার ক্ষেত্রে যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে 1,20,000 টাকা অথবা মূল বেতনের 10%। মূল বেতন 4,80,000 টাকা, সেই 4,80,000 টাকার উপর যদি 10% ধরা হয় তাহলে হবে 48,000 টাকা। এখন এই 24,000 টাকা 48,000 টাকা থেকে ছোট, সুতরাং চিকিৎসা ভাতার উপর কোনো করযোগ্য আয় অন্তর্ভুক্ত হবে না, এটা নীল থাকবে। যদি 48,000 টাকার বেশি হতো তাহলে আমরা বাড়তি টাকাটা বাদ দিয়ে এখানে নিয়ে আসতাম। এবার উৎসব ভাতা 40,000 টাকা, অর্থাৎ মূল বেতনের সমান 40,000 ইন্টু 2, যেহেতু দুটি উৎসব ভাতা পেয়ে থাকে তাহলে হবে 80,000 টাকা। আপ্যায়ন ভাতা 1,500 ইন্টু 12, 18,000 টাকা হবে।
আপ্যায়ন ভাতা প্রতি মাসে ১,৫০০ টাকা, সেটাকে যদি ১২ দিয়ে গুণ করা হয় তাহলে মোট টাকার পরিমাণ হবে ১৮,০০০ টাকা। বাড়ি ভাড়া প্রতি মাস, বাড়ি ভাড়া ছিল মূল বেতনের উপর ৬০%, তাহলে এখানে মূল বেতন হচ্ছে ৪,৮০,০০০ টাকা, তার উপর ৬০% করলে যে টাকাটা বের হবে সেটা হচ্ছে ২,৮৮,০০০ টাকা। বাদ এখানে যেই টাকাটা বাদ যাবে সেটা হচ্ছে মূল বেতনের উপর ৫০%, অর্থাৎ ২,৪০,০০০ টাকা, অথবা মাসিক বেতন ২৫,০০০ টাকা হিসাবে ৩,০০,০০০ টাকা। ২,৪০,০০০ টাকা এবং ৩,০০,০০০ টাকা এর মধ্যে যেটি কম সেটি, তাহলে ২,৮৮,০০০ থেকে বাদ যাবে ২,৪০,০০০ টাকা। বাদ দিলে যে টাকাটা পাওয়া যাবে সেটা হচ্ছে ৪৮,০০০ টাকা। এরপর যাতায়াত ভাতা প্রতি মাসে ৩,০০০ টাকা, ৩ × ১২ ৩৬,০০০ টাকা হবে। আর যাতায়াত ভাতা নগদে পেলে, যেহেতু তাকে নগদে প্রতি ৩,০০০ টাকা করে দেওয়া হয়, যদি এরকম পেয়ে থাকে তাহলে বার্ষিক ৩০,০০০ টাকা পর্যন্ত কর মওকুফ পাওয়া যাবে, অকরধার্য। তাহলে ৩৬,০০০ থেকে ৩০,০০০ টাকা বাদ দিলে মোট করযোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে ৬,০০০ টাকা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি বেতন খাতে আয়ের মধ্যে মূল বেতন ৪০,০০০ × ১২ ৪,৮০,০০০ টাকা, মহার্ঘ ভাতা ৪,৮০,০০০-এর উপর ২০%, ৯৬,০০০ টাকা, চিকিৎসা ভাতা সম্পূর্ণ অকরধার্য, উৎসব ভাতা ৪০,০০০-কে ২ দিয়ে গুণ করলে ৮০,০০০ টাকা হবে, আপ্যায়ন ভাতা ১,৫০০ × ১২ ১৮,০০০ টাকা হবে, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০% এবং মূল বেতনের ৫০% অথবা ২৫,০০০ টাকা করে ৩,০০,০০০ টাকা, এই দুটির মধ্যে যেটি কম হবে সেই টাকাটা আমরা ২,৮৮,০০০ থেকে বাদ দিব। বাদ দিলে পাওয়া যাবে ৪৮,০০০ টাকা। যাতায়াত ভাতা প্রতি মাসে ৩,০০০ টাকা করে, বার্ষিক হচ্ছে ৩৬,০০০ টাকা, ৩০,০০০ টাকা পর্যন্ত অকরধার্য হবে। ৩৬,০০০ থেকে ৩০,০০০ টাকা বাদ দিলে হবে ৬,০০০ টাকা। এবার ৪,৮০,০০০, ৯৬,০০০, ৮০,০০০, ১৮,০০০, ৪৮,০০০, ৬,০০০ টাকা যোগ করলে মোট করযোগ্য আয়ের পরিমাণ হবে ৭,২৮,০০০ টাকা। আমাদের অঙ্কের যেই প্রথম অংশ ছিল সেটা হচ্ছে জনাব রনির মোট আয় কত বা মোট করযোগ্য আয়ের পরিমাণ কত। তাহলে আমরা এখন নির্ণয় করলাম জনাব রনির মোট করযোগ্য আয়ের পরিমাণ, সেটা হচ্ছে ৭,২৮,০০০ টাকা। জনাব রনির মোট আয় এবং কর দায় নিরূপণ করো। কর দায় নিরূপণ করার ক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে বিনিয়োগের পরিমাণ। উক্ত বছরে তার খরচ এবং বিনিয়োগ ছিল সেগুলো আমরা একটু দেখে নেই। পারিবারিক ব্যয় ১,৭৫,০০০ টাকা, এটা তার খরচ ছিল, এটা বিনিয়োগের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। জীবন বীমা প্রিমিয়াম পলিসি মূল্য হচ্ছে ১,৫০,০০০ টাকা, প্রতি প্রিমিয়াম প্রদান করে হচ্ছে ১০,০০০ টাকা করে। তাহলে প্রিমিয়ামের 10% করলে হবে ১৫,০০০ টাকা আর ১০,০০০ টাকা। তাহলে এই দুটির মধ্যে যেটি কম হবে সেটা আমরা বিনিয়োগে অন্তর্ভুক্ত করব। তাহলে ১০,০০০ টাকা কম, সেটা আমরা বিনিয়োগে অন্তর্ভুক্ত করব। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ক্রয় ৩০,০০০ টাকা, এটা ৩০,০০০ টাকাই অন্তর্ভুক্ত হবে। ডিপোজিট পেনশন স্কিমে প্রতি মাসে ৬,০০০ টাকা জমা দেন। প্রতি মাসে ৬,০০০ টাকা, তার মানে হচ্ছে বাৎসরিক ৬,০০০ × ১২ ৭২,০০০ টাকা। তবে ডিপোজিটে একটা সীমা রয়েছে, সেটা হচ্ছে বার্ষিক ৬০,০০০ টাকার বেশি হতে পারবে না। গ্রুপ বিমার মূল বেতনের ১%, তার মূল বেতন ছিল ৪,৮০,০০০ টাকা, সেই ৪,৮০,০০০ টাকার উপর ১% আমরা গ্রুপ বিমায় নিয়ে যাব। এবার আমরা একটু খেয়াল করি মোট বিনিয়োগের পরিমাণ। জীবন বীমা প্রিমিয়াম ১০,০০০ টাকা, সর্বোচ্চ বীমা প্রিমিয়াম 10%, অর্থাৎ ১০,০০০ টাকা আর হচ্ছে ১৫,০০০ টাকা, এই দুটির মধ্যে যেটি কম সেটি অন্তর্ভুক্ত হবে। শেয়ার ক্রয় ৩০,০০০ টাকা, সেটা অন্তর্ভুক্ত হলো। ডিপিএস ৭২,০০০ টাকা এবং বার্ষিক সীমা সেটা ছিল ৬০,০০০ টাকা। ৭২,০০০ এবং ৬০,০০০ এই দুটির মধ্যে যেটি কম সেটি অন্তর্ভুক্ত হবে। গ্রুপ বিমা মূল বেতনের উপর 1%, মূল বেতন হচ্ছে ৪,৮০,০০০ টাকা, তার উপর ১% করলে হবে ৪,৮০০ টাকা। প্রকৃত বিনিয়োগের পরিমাণ ১০,০০০, ৩০,০০০, ৪০, ৬০, ১,০০,০০০, ১,০৪,৮০০, অর্থাৎ মোট বিনিয়োগের পরিমাণ বের হলো ১,০৪,৮০০। কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কর রেয়াতের পরিমাণটা বের করে নিতে হবে। এটা বের করার নিয়ম হচ্ছে
মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ, যেটা আমরা একটু আগে বের করলাম, সেটা হচ্ছে 1,04,800 টাকা। মোট আয় ছিল 7,28,000 টাকা। 7,28,000 টাকা। সাত 7,28,000 টাকার উপর 25% করলে হবে 1,82,000 টাকা এবং 1,50,00,000 টাকা। এই তিনটির মধ্যে এখানে লেখা আছে ক, খ, গ। এই তিনটির মধ্যে যেটি ছোট, অর্থাৎ 1,04,800, 1,82,000, 1,50,000, এই তিনটির মধ্যে যেটি ছোট সেটি হচ্ছে 1,04,800। এই 1,04,800-র উপর 15% করলে হবে 15,720 টাকা। এই 15,720 টাকা হচ্ছে কর রেয়াতের পরিমাণ, অর্থাৎ 15,720 টাকা সে রেয়াত পাবে। এরপর কর দায় নির্ণয়। কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের করের একটি কর নির্ণয় করার ক্ষেত্রে 2019-20 কর বছরে একজন করদাতার মোট আয়ের পরিমাণ 50 লক্ষ টাকা হলে তার আয়ের উপর আরোপযোগ্য আয়করের পরিমাণ নিম্নরূপ হবে। প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0%, পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, পরবর্তী 5 লক্ষ টাকা পর্যন্ত 15%, পরবর্তী 6 লক্ষ টাকা পর্যন্ত 20%, পরবর্তী 30 লক্ষ টাকা পর্যন্ত 25%, অবশিষ্ট যা থাকবে সেটার উপর 30%। এখানে সাধারণ করদাতার ক্ষেত্রে 2,50,000 টাকা পর্যন্ত কর মুক্ত সীমা। তবে যদি মহিলা এবং 65 বছর তদূর্ধ্ব বয়সের করদাতা হয়ে থাকে সেক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত সীমা থাকবে। যদি প্রতিবন্ধী করদাতা হয়ে থাকে তার জন্য করমুক্ত আয়ের সীমা হচ্ছে 4 লক্ষ টাকা। তবে গ্যাজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 4,25,000 টাকা। জনাব রনি একজন সাধারণ করদাতা, তাই প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0% করলে হবে 0 টাকা। পরবর্তী, অর্থাৎ তার আয়ের পরিমাণ ছিল 7,28,000 টাকা। প্রথম 2.5 লক্ষ টাকা বাদ দিব, তারপর 7,28,000 থেকে 2.5 লক্ষ টাকা বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেই টাকা থেকে আমরা 4 লক্ষ টাকা বাদ দিব। বাদ দেওয়ার পর যে 4 লক্ষ টাকার উপর 10% ধরলে হবে 10,000 টাকা। এরপর 7,28,000 থেকে প্রথম 2,50,000 টাকা বাদ দিব। বাদ দেওয়ার পর যে টাকাটা পাওয়া যাবে সেই টাকা থেকে আমরা 4 লাখ টাকা বাদ দিব। বাদ দেওয়ার পর পাওয়া যাবে 78,000 টাকা। এই 78,000 টাকার উপর 15% কর ধরলে করের পরিমাণ হবে 11,700 টাকা। এখন মোট কর দায়ের পরিমাণ 40,000 প্লাস 11,700 টাকা। তার মোট করের পরিমাণ হচ্ছে 51,700 টাকা। তাকে 51,700 টাকা কর দিতে হবে। তবে সে রেয়াতের সুবিধা পাওয়ার ফলে 15,720 টাকা কর মৌকুফ পাবে, অর্থাৎ 51,700 থেকে 15,720 টাকা বাদ যাবে। বাদ যাওয়ার পর 35,980 টাকা হবে তার প্রদেয় কর অথবা কর দায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরকারি বেসরকারি একজন চাকরিজীবীর বেতন খাতে কর আয় নির্ণয় করা শিখলাম। এবার আমরা একজন সরকারি কর্মচারীর বা চাকরিজীবীর কর আয় নির্ণয় করা আমরা এবার শিখব। জনাব জনি একজন সরকারি চাকরিজীবী। 30 জুন 2019 তারিখে সমাপ্ত বছরে তার আয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ: মাসিক মূল বেতন 40,000 টাকা, মাসিক চিকিৎসা ভাতা 1,500 টাকা, উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমান, বৈশাখী ভাতা মূল বেতনের 20%, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 35%, যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা, শিক্ষা সহায়তা ভাতা মাসিক 1,000 টাকা। এগুলো ছিল তার আয়। এবার উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগের ছিল নিম্নরূপ: খরচ পারিবারিক ব্যয় 1,75,000 টাকা, জীবন বীমা প্রিমিয়াম পলিসি মূল্য 1,50,000 টাকা, 10,000 টাকা জীবন বীমা প্রিমিয়াম, ডিপোজিট পেনশন স্কিমে প্রতি মাসে 6,000 টাকা করে সে জমা দেন, কর্মচারী কল্যাণ তহবিলে মাসিক 1,150 টাকা এবং যৌথ বীমায় 100 টাকা দান করেন। সাধারণ ভবিষ্যৎ তহবিলে মাসিক 1,500 টাকা জমা দেন। প্রতি মাসে অগ্রিম আয়কর বাবদ 1,000 টাকা প্রদান করেন। জনাব জনির মোট আয় এবং কর দায় আমরা একইভাবে বেতন খাতে আয় নির্ণয় করব। যেহেতু জনাব জনি একজন সরকারি চাকরিজীবী, সুতরাং তার
বেতন খাতে আয় নির্ণয় করা একটু। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে শুধুমাত্র মূল বেতন এবং উৎসব ভাতা করযোগ্য আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। বাকি সব চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সকল কিছু করমুক্ত আয়ের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং সেগুলো বেতন খাতে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মূল বেতন 40,000 টাকা, সেটাকে 12 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 4,80,000 টাকা। উৎসব ভাতা 40,000 টাকা, সেটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 40,000কে 2 দিয়ে গুণ করলে হবে 80,000 টাকা। 4,80,000 এবং 80,000 টাকা যোগ করলে মোট করযোগ্য আয়ের পরিমাণ হবে 5,80,000 টাকা। আগের অঙ্কের মতো আমরা একইভাবে মোট বিনিয়োগের পরিমাণ নির্ণয় করব। জীবন বীমা প্রিমিয়াম 10,000 টাকা, তবে পলিসির মূল্য ছিল 1,50,000 টাকা, সেটার 10% করলে হবে 15,000 টাকা। এই দুটির মধ্যে যেটি কম সেটি এখানে অন্তর্ভুক্ত হবে। ডিপিএস 6,000 টাকা করে প্রতি মাসে, সেটাকে 12 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 72,000 টাকা, তবে বার্ষিক সীমা 60,000 টাকা। এই দুটির মধ্যে যেটি কম সেটি অন্তর্ভুক্ত হবে। কর্মচারী কল্যাণ তহবিল 150 টাকা গুণ 12 1,800 টাকা। কর্মচারী যৌথ বীমা তহবিল 100 টাকা ইন্টু 12 অর্থাৎ 1,200 টাকা। সাধারণ ভবিষ্যৎ তহবিল প্রতি মাসে সাধারণ ভবিষ্যৎ তহবিলে জমা দেন 5,000 টাকা। 5,000 গুণ 12 সমান 60,000 টাকা। তাহলে প্রকৃত বিনিয়োগের পরিমাণ 10,000, 60,000, 1,800, 1,200 এবং 60,000 টাকা যোগ করলে পাওয়া যাবে 1,33,000। আমাদের আগের অঙ্কের মতো একইভাবে কর রেয়াতের পরিমাণ নির্ণয় করব। কর রেয়াতের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ 1,33,000 টাকা, যেটা আমরা মোট বিনিয়োগের পরিমাণ বের করলাম, সেটা 1,33,000 টাকা। মোট আয় অর্থাৎ বেতন খাতে তার মোট আয় ছিল। এখানে মোট আয় বলতে মূল বেতন এবং উৎসব ভাতা দুটাকে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 5,60,000 টাকা। সেটার উপর 25% করলে হবে 1,40,000 টাকা এবং 1,50,00,000 এই তিনটির মধ্যে যেটি ছোট সেটি, অর্থাৎ 1,33,000 টাকা এই তিনটির মধ্যে ছোট, তার উপর 15% করলে হবে 19,950 টাকা। কর রেয়াতের পরিমাণ 19,950 টাকা, অর্থাৎ তার যেই কর হবে সেই কর থেকে সে 19,950 টাকা রেয়াত পাবে। করদায় নির্ণয় একইভাবে প্রথম 2,50,000 টাকার উপর 0% করলে 0 টাকা আসবে। পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত জনাব জনির মোট আয়ের পরিমাণ ছিল 5,60,000 টাকা। 5,60,000 থেকে 2,50,000 টাকা বাদ দিলে থাকবে হচ্ছে 3,10,000 টাকা। তাহলে প্রথম 2.5 লক্ষ টাকা পর্যন্ত কর মুক্ত সীমা। সুতরাং এই 2.5 লক্ষ টাকা পর্যন্ত তাকে কোনো কর দিতে হবে না, করের পরিমাণ হবে 0 টাকা। পরবর্তী অর্থাৎ অবশিষ্ট টাকা থাকে 3,10,000 টাকা। 3,10,000 টাকার উপর 10% করলে হবে 31,000 টাকা। তাহলে তার মোট কর দায়ের পরিমাণ হচ্ছে 31,000 টাকা। কর রেয়াতের পরিমাণ আমরা দেখেছিলাম, কর রেয়াত সে পেয়েছিল 19,950 টাকা। তাহলে 31,000 টাকা থেকে 19,950 টাকা বাদ দিতে হবে। আমরা একটু দেখে নিব সে প্রতি মাসে অগ্রিম আয়কর বাবদ কোনো টাকা কর্তন করেছিল কিনা। প্রতি মাসে অগ্রিম আয়কর বাবদ 500 টাকা প্রদান করেন, অর্থাৎ প্রতি মাসে সে 500 টাকা অগ্রিম আয়কর দিয়ে থাকেন। যদি অগ্রিম আয়কর দিয়ে থাকে তাহলে মোট যেই কর দায় হবে সেই কর দায় থেকে অগ্রিম আয়করের পরিমাণ টাকাটা বাদ দিতে হবে, অর্থাৎ 31,000 থেকে 19,950 টাকা বাদ যাবে 6,000 টাকা। বর্তমানে তাকে কর দিতে হবে 5,050 টাকা, অর্থাৎ প্রদেয় করের পরিমাণ হচ্ছে 5,050 টাকা। এটাই হচ্ছে তার কর দায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বেতন খাতে মোট আয় এবং কর দায় শিখলাম। একটি সরকারি চাকরিজীবী এবং একজন বেসরকারি চাকরিজীবীর কিভাবে কর নির্ণয় করতে হয় এবং তাদের কর দায় নির্ণয় করতে হয় সেটা আমরা শিখলাম। আশা করি তোমাদের আরও অনেক ক্লাস নিয়ে আমরা উপস্থিত হতে পারবো।
সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করবে। ধন্যবাদ।